নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্য আসরে আপনাদের স্বাগত। আজ সাহিত্য আসরে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা। এই গল্পটা আমরা রবীন্দ্র সমগ্র ডিজিটাল অ্যাপ থেকে সংগ্রহ করেছি। এই অ্যাপটির লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমস্ত শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে এই গল্পটির ভাষা কিছুটা পরিবর্তন করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিক্ষা করতে সে কেবল 1 বছর সময়কাল ব্যয় করেছিল। তারপর থেকেই যতক্ষণ সে জেগে থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তার মা অনেক সময় ধমক দিয়ে মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তা পারি না। মিনি চুপ করে থাকলে এমন অস্বাভাবিক দেখতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যই আমার সঙ্গে তার কথোপকথনটা বেশ উৎসাহের সাথে চলতো। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল। বাপ্পা, রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না, তাই না? আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞানদান করতে প্রবৃত্ত হওয়ার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হলো। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুঁত দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মাগো, ভোলা এত মিচিমিচি বকতে পারে? কে বলে বকে, দিন রাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করে বসল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম শালিকা, মুখে বললাম মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করকে যা, আমার এখন কাজ আছে। তখন সে আমার লিখবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের 2 হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করলো। আম পাতা জোড়া জোড়া। আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছেন। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়ে যাচ্ছিল। ভালো পেস্তা হবে। তাকে দেখে আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হলো বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। আমি ভাবলাম এখনই ঝুলিঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে। আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হেসে মুখ ফিরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো।
রুখো বেটি রুখো আসছে। অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করলে তার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করে দাঁড়ালো। সেলাম বাবু। আমি ভাবলাম, যদিচ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাবার সময় সে জিজ্ঞাসা করল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙিয়ে দেবার অভিপ্রায়ে তাকে অন্তপুর থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করে দাঁড়িয়ে রইল। কাবুলি ঝুলির মধ্যে থেকে কিশমিশ খোবানি বার করে তার হাতে দিতে গেল, সে কিছুতেই নিল না। এই লাও খোকে, লাও। না। দ্বিগুণ সন্দেহের সাথে আমার হাঁটুর কাছে সংলগ্ন হয়ে রইল। প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি থেকে বার হবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে। বলে তো, ছাগল কেমন করে ডাকে? ব্যা, ব্যা। করো করো করো, তুমিও করো। হবে না খোকে, হবে না খোকে, তুম করো, হাম শুনছি। এবং কাবুলিওয়ালা তার পদতলে বসে সহাস্য মুখে শুনছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে বললাম, ওকে এসব কেন দিয়েছো? অমন আর দিও না বলে পকেট থেকে একটা আধুলি নিয়েও তাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে পুরল। বাড়িতে ফিরে দেখি সেই আধুলিটি নিয়ে 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভর্ৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করছেন। তুই এই আধুলি কোথায় পেলি? মিনি বলল, কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি ক্রন্দনের উপক্রম করে বলল, আমি চাইনি, সে আপনি দিলে। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয়। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুব্ধ লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখবা মাত্র আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞাসা করত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে হাসতে হাসতে উত্তর করত, এ ঝোলের ভেতর খোকি হাতি আছে, হাতি।
অর্থাৎ তার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে, এটাই তার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তা বলা যায় না। তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখে আমারও বেশ লাগতো। ওদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, এ খোকি, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সাথে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়নি। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না। অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে সে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়ে জিজ্ঞাসা করত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলতো, আমি শ্বশুরকে মারবে। এ শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ই রাজারা দিগ্বিজয় বার হতো। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে যায়, তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছেড়ে একবার বার হতে গেলে মাথায় বজ্রপাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উঁচু গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উটের শ্রেণী চলেছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেউ বা উটের পরে, কেউ বা পদব্রজে, কারো হাতে বর্শাক, কারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘমন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করত, আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলেই তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়ে যায়নি। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন। আমি তোমাকে বারবার বারণ করছি, ওই লোকটাকে তুমি আমাদের বাড়িতে আর আসতে দিও না। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করলেন। কখনো কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবস্থা প্রচলিত নেই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়া একেবারেই কি অসম্ভব? আমাকে মানতে হলো, ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিন্তু অবিশ্বাস্য।
বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়। এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রয়ে গেল। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ফিরতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলেঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের ভিতর একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেবার পূর্বে আজ দিন 2-3 থেকে শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হেইকার পড়ে গেছে। জানালা ভেদ করে সকালে রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর এসে পড়ছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলবন্ধ জড়ানো উষাচরগণ প্রাতভ্রমণ সমাধা করে প্রায় সকলে ঘরে ফিরে আসছে। এমন সময় রাস্তায় ভারী একটা গন্ডগোল শোনা গেল। চেয়ে দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তার পিছনে কৌতূহলী ছেলের দল চলেছে। রহমতের গাত্র বস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দ্বারের বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করালাম। জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? একজনের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে ও। বাবু, উহার কাছে আমি টাকা পাবো, কিন্তু ও আমাকে দিতে চাইলো না। বললো সৌদ হয়ে গেছে, আরো বাজে বাজে কথা বললো। আমি সহ্য করতে পারলাম না। কিয়দংশ তার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাই নিয়ে বচসা করতে করতে রহমত তাকে একটা ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিচ্ছে। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বার হয়ে আসলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যস্ত আলোচনা হতে পারল না। মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে বলল, শিখালেই যাচ্ছে। দেখল উত্তরটা মিনির হাস্যজনক হলো না। তখন হাত দেখিয়ে বলল, শ্বশুরকে আমি মারতাম, কিন্তু কি করবে, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার আমরা ভুলে গেলাম। আমরা যখন ঘরে বসে চিরাভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করে বর্ষযাপন করছে তা আমাদের মনেও উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাপকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে পুরনো বন্ধুকে বিস্তৃত করে
প্রথমে নবী সহিসের সাথে সখ্য স্থাপন করলো। পরে ক্রমে যত তার বয়স বেড়ে উঠতে লাগলো, ততই সখার পরিবর্তে একটা করে সখী জুটতে লাগলো। এমনকি এখন তার বাবার লিখবার ঘরে তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সাথে এক প্রকার আরই করেছি। কত বছর কেটে গেল, আর একটা শরৎকাল এসেছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে। পুজোর ছুটির মধ্যেই তার বিবাহ হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে প্রতিগৃহে যাত্রা করবে। প্রভাতটা অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সেহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। কলকাতার গলির ভিতরকার ইষ্টক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত শেষ না হতে হতেই সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের পাঁজরের হাড়ের মধ্যে থেকে কেঁদে কেঁদে বেজে উঠছে। করুণ ভৈরবী রাগিণীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সাথে সমস্ত বিশ্ব জগৎময় ব্যপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিবাহ। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হচ্ছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার ঠুংঠাং শব্দ শোনা যাচ্ছে। হাঁক ডাকের সীমা নেই। আমি লিখবার ঘরে বসে হিসাব দেখছি। এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। বাবু সেলাম। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না। তার সে ঝুলি নেই, তার সে লম্বা চুল নেই, তার শরীরে পূর্বের মতো সে তেজ নেই। অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম। বললাম, কিরে রহমত, কবে আসলি? সে বললে, কাল সন্ধেবেলা জেল থেকে খালাস পেয়েছি বাবু। কথাটা শুনে কেমন যেন কানে খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি। একে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। আমি তাকে বললাম, আজ আমার বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও রহমত। কথাটা শুনেই সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, ইয়ে বাবু, খোকে কি একবার দেখতে পাবো না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ছুটে আসবে। তাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনরূপ ব্যত্যয় হবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করে সে এক বাক্স আঙ্গুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর কাছ থেকে চেয়ে চিনতে সংগ্রহ করে এনেছিল। তার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সাথে দেখা হবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হলো। স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। তারপর বাবু সেলাম বলে দরজার বাইরে চলে গেল।
আমার মনে কেমন একটু ব্যথা বোধ হলো। মনে করছি তাকে ফিরে ডাকবো, এমন সময়ে দেখি সে নিজেই ফিরে আসছে। কাছে এসে বলল, বাবু, এই আঙুর আর কিঞ্চিত কিশমিশ বাদাম খকির জন্য নিয়েছিলাম, তাকে দিবেন। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, আপনার বহুত দয়া বাবু, বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকবে। আমাকে পয়সা দিবেন না বাবু। এই তোমার যেমন একটা লড়কি আছে, দেশে তেমনই আমারও একটি লড়কি আছে বাবু। তারই মুখখানি স্মরণ করে তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া দিয়ে লইয়া আসি বাবু। আমি তো সৌদা করতে আসি না বাবু, আমি তো সৌদা করতে আসি না। এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালিয়ে বুকের কাছে কোথা থেকে এক টুকরো ময়লা কাগজ বার করলো। বহু সযত্নে ভাঁজ খুলে দুই হাতে আমার টেবিলের উপর মেলে ধরল। দেখলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবি নয়, হাতে খানিকটা ভুসা মাখিয়ে কাগজের উপরে তার চিহ্ন ধরে নিয়েছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে, যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করে রাখে। দেখে আমার চোখ ছলছল করে উঠল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম, সেও যা, আমিও তা। সেও পিতা, আমিও পিতা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্নটুকু আমারই মিনিকে স্মরণ করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর থেকে ডেকে পাঠালাম। অন্তঃপুরে এতে অনেক আপত্তি উঠেছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করলাম না। রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। বাবু, ইয়ে খকি। তাদের পুরনো আলাপ জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কাবুলিওয়ালার সাথে মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়ল। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হয়েছে। তার সঙ্গেও আবার নতুন আলাপ জমাতে হবে। তাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাবে না। এই 8 বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজতে লাগলো। রহমত কলকাতার এক গলির ভিতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগলো। আমি একখানা নোট নিয়ে তাকে দিলাম। বললাম, রহমত,
তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করে হিসাব থেকে উৎসব সমারোহের দু একটা অঙ্গ ছেটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না, গড়ের বাদ্য আসলো না। অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প কাবুলিওয়ালা। এই গল্পের সমস্ত পুরুষ কণ্ঠে ছিলাম আমি অভিজিৎ, এবং মিনি ও মিনির মায়ের কণ্ঠে ছিল সৃজয়ী রায়নীলা। আরও একটি সুন্দর গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।